আজকে আলোচনা করব হচ্ছে PI3 কাইনেজ AKT সিগন্যালিং পাথওয়ে। তো এই সিগন্যালিং পাথওয়ে থেকে প্রথমে আমরা যে জিনিসটা একটু দেখব সেটা হচ্ছে PI3 কি এবং কিভাবে কাজ করে। PI3 কাইনেজ হচ্ছে একটি প্লাজমা মেমব্রেন বাউন্ড এনজাইম, মানে প্লাজমা মেমব্রেনের ভিতরে এই PI3 কাইনেজ পাওয়া যায় এবং এই PI3 কি করে, ফসফোরাইলেশন করে। কাইনেজ থেকে আমরা বুঝতে পারছি যে সে ফসফোরাইলেশন করবে এবং সেই ফসফোরাইলেশনটা সে করে ইনোসিটল ফসফোলিপিডে। এই ইনোসিটল ফসফোলিপিড থেকে সে PI3 কাইনেজ কি করে, ফসফোইনোসিটল তৈরি করে। তো এইটা সে কিভাবে করে সেটা আমরা একটু দেখি। যে এই ফসফোরাইলেশনটা করে হচ্ছে ইনোসিটলের 3 নাম্বার পজিশনে। এটি হচ্ছে পিআই, যেটির 3 নাম্বার পজিশনে হচ্ছে ফসফোরাইলেশনটা করবে হচ্ছে PI3 কাইনেজ। এই 3 নাম্বার পজিশনে সে ফসফোরাইলেশন করে এটাকে তৈরি করে ফেললো হচ্ছে PI3P, মানে 3 নাম্বার পজিশনে ফসফেট সে যুক্ত করলো। এবং এই যে ইনোসিটল PI4P সেটারও 3 নাম্বার পজিশনে ফসফেট যুক্ত করবে PI3 কাইনেজ এবং তারপর সে করে ফেলবে হচ্ছে PI34 বিসফসফেট। এরপর যে ইনোসিটলটা আছে PI45P2, এই ইনোসিটলের 3 নাম্বার পজিশনে সে ফসফোরাইলেশন করবে এবং তৈরি করবে হচ্ছে PI345P3। তো এটা যে সে তৈরি করলো এর মধ্যে এটা একটু অনেক ক্রুশিয়াল ভূমিকা পালন করে, কারণ এটি অনেকগুলো ইন্ট্রাসেলুলার সিগন্যালিং প্রোটিনের ডকিং সাইট হিসেবে কাজ করে। এবার আমরা PI3 কাইনেজ AKT সিগন্যালিং পাথওয়েটা দেখব। AKT হচ্ছে একটি গ্রুপ অফ এনজাইম যেগুলো আমার সিগন্যাল ট্রান্সডাকশনে সাহায্য করে। প্রথমে এই সিগন্যালিং মলিকিউলসটা আরটিকে যেটা আছে, যেটা হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, তার সাথে যুক্ত হয় এবং তার সাথে যুক্ত হয়ে ফসফোরাইলেশনের মাধ্যমে এগুলো অ্যাক্টিভেট হয়ে যায় হোমোডাইমার ফর্ম করে। আরটিকের ফুল ফর্ম হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ এবং এটি একটি রিসেপ্টর নাম থেকেই বুঝতে পারছি, এবং এটি হচ্ছে একটি এনজাইম কাপলড রিসেপ্টর এবং টাইরোসিন কাইনেজ নাম থেকে আমরা বুঝতে পারছি এখানে ফসফোরাইলেশন হবে, মানে এই রিসেপ্টরটা ফসফোরাইলেশন করবে। তো প্রথমে আমরা দেখি যে এই আরটিকেটা অ্যাক্টিভেট হয় কিভাবে। এটি হচ্ছে একটি ইনঅ্যাক্টিভেটেড আরটিকে, যেখানে সিগন্যালিং প্রোটিন যখন এসে বসে তখন তারা কি করে, একটি ডাইমার ফর্ম করে। এই যে ডাইমার ফর্ম করলো, এই ডাইমারগুলো পরে একে অপরকে ফসফোরাইলেট করে। এখানে যে কাইনেজ ডোমেইন আছে এই রিসেপ্টরে, সেই কাইনেজ ডোমেইন একে অপরকে ফসফোরাইলেট করে এবং এই একে অপরকে ফসফোরাইলেশনের নামকে বলা হয় হচ্ছে অটোফসফোরাইলেশন। তো এই অটোফসফোরাইলেশন যখন হয় তখন কি করে, প্রথমে তো এই ডোমেইনগুলোই ফসফোরাইলেশন হলো। এই ফসফোরাইলেশন যখন ডোমেইনে হলো তখন ডোমেইনের বাইরেও সে ফসফোরাইলেশন হওয়া শুরু করে এবং ডোমেইনের বাইরে যেসব ফসফোরাইলেশন হওয়া শুরু করে এবং যেই যেই জায়গায় ফসফোরাইলেশন হয় রিসেপ্টরের, সেই জায়গা অন্যান্য সব সিগন্যালিং প্রোটিনের ডকিং সাইট হিসেবে কাজ করে। মানে এই যে এই প্রোটিনটা তখন এসে এই যে রিসেপ্টরের এই ফসফোরাইলেটেড পার্টে এসে বসছে, আবার এই প্রোটিনটা এসে এখানকার ফসফোরাইলেটেড পার্টে বসছে এবং বিভিন্ন প্রোটিন যখন এই ফসফোরাইলেটেড পার্টে এসে বসে তখন বিভিন্ন সিগন্যালিং পাথওয়ে কিন্তু আমার আসলে সিগন্যাল ট্রান্সডাকশন করা এর মাধ্যমে সম্ভব হচ্ছে। এবার PI3P কাইনেজ যেটা আমরা পড়লাম, যেটা মোড অফ অ্যাকশন আমরা পড়লাম, সেটি আসলে পাওয়া যায় রিসেপ্টর টাইরোসিন কাইনেজ বা আরটিকের টেইলের দিকে, মানে একদম শেষের দিকে সে পাওয়া যায় এবং এটি অবশ্যই সাইটোসোলে পাওয়া যাবে। তো এই সাইটোসোলের দিকে আরটিকে পাওয়া যায় এবং এই আরটিকেটা প্রথমে, তো এই পাথওয়ের প্রথমে হচ্ছে রিসেপ্টর টাইরোসিন কাইনেজটাকে অ্যাক্টিভেটেড হতে হয় এবং এই অ্যাক্টিভেটেড আরটিকের নিচের দিকে কি আছে আমরা বলছি PI3 কাইনেজ। অ্যাক্টিভেটেড PI3 কাইনেজটা আসলে সেখানে এসে জড়ো হয় যেখানে এই আরটিকের ফসফোরাইলেশনটা হয়েছে।
তো ফসফোরাইলেশন যেখানে হয়েছে সেখানে এই PI3P কাইনেজের ডকিং সাইট। তো এই PI3P কাইনেজ তখন আমরা বলেছি যে এগুলো কি করে, ইনোসিটলকে ফসফোরাইলেট করে। তো এগুলো হচ্ছে সে ইনোসিটল, এবং এই ইনোসিটলটাকে আমরা বলেছি তার 3 নাম্বার পজিশনে সে ফসফোরাইলেশন করে। সো সে একটা ফসফেট যুক্ত করে PI345P3 তৈরি করলো। আমরা বলেছিলাম যে এটা একটু ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে এটি অনেকগুলো প্রোটিনের ডকিং সাইট হিসেবে আমার ব্যবহৃত হয়। ডকিং সাইট মানে হচ্ছে এখানে এসে অনেকগুলো প্রোটিন জড়ো হবে এবং তারপর অনেকগুলো সিগন্যালিং পাথওয়ে কোঅর্ডিনেট করবে। তাহলে এই PI345P3 যে আমার তৈরি হলো, সেগুলো কি করবে, দুইটা প্রোটিন কাইনেজকে আমার নিয়ে আসবে। এই দুইটা প্রোটিন কাইনেজ হচ্ছে AKT এবং PDK1। এই PDK1 এবং AKT নিয়ে আসলো কে, PI345P3। এই পিকচারে আমরা দেখছি PI345P3 যেটি এই PDK1 এবং AKT কে নিয়ে আসছে, সেখানে সে যুক্ত হয়ে আছে। এরপর কি হবে, mTOR এসে ফসফোরাইলেট করবে হচ্ছে AKT কে, এবং mTOR যখন AKT কে ফসফোরাইলেট করে তখন AKT এর মধ্যে একটি চেঞ্জ আসে, এবং এই চেঞ্জের ফলে এই যে PDK1 ছিল, এই PDK1 তখন এই AKT কে ফসফোরাইলেট করতে সম্পূর্ণ হয়। যখন সে এই ফসফোরাইলেশনটা ঘটে দুই দিক থেকেই, তার mTOR থেকেও এবং PDK1 থেকেও, তখন এই AKTটা অ্যাক্টিভেট হয়ে যায়, এবং এই অ্যাক্টিভেটেড AKT তখন কি করে, টার্গেট প্রোটিনকে ফসফোরাইলেট করে। এই অনেকগুলো টার্গেট প্রোটিনের এবং এই অনেকগুলো টার্গেট প্রোটিনের একটি হচ্ছে ব্যাড প্রোটিন, সেই ব্যাড প্রোটিন। তো এই অ্যাক্টিভেটেড AKT যখন ব্যাড প্রোটিনকে আমার ফসফোরাইলেট করে, ব্যাড একটি ইনহিবিটরি প্রোটিনের রিলিজ ঘটায়। এটি হচ্ছে সেই ইনহিবিটর প্রোটিন। এই ইনহিবিটর প্রোটিনটা রিলিজ হয়ে তখন এই ইনহিবিটর প্রোটিনটা আসলে ইনহিবিট করছিল অ্যাপোপ্টোসিসকে। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে সেল ডেথ। তো এই সেল ডেথকে সে যেহেতু ইনহিবিট করছিল, এবং এই ইনহিবিটর প্রোটিনটা যেহেতু এখন রিলিজ হয়ে যাচ্ছে, তো সেল ডেথকে যদি ইনহিবিট করা হয় ইনহিবিটরি প্রোটিন দ্বারা, তাহলে এই সেলের আর ডেথ হবে না, মানে সেলের গ্রোথ হবে। সে যখন এই ইনহিবিটরি প্রোটিনটা রিলিজ করে দিল, তখন এই যে ফসফোরাইলেটেড যে ব্যাড আছে, সে ব্যাডের সাথে গিয়ে যুক্ত হবে হচ্ছে 1433 প্রোটিন। এটি একটি সাইটোসলিক প্রোটিন, যেটি আমার এই ফসফোরাইলেটেড ব্যাডের সাথে গিয়ে যুক্ত হবে, এবং তারপর সে যখন এটি যুক্ত হয় তখন ব্যাড আর তার নিজস্ব কাজ করতে পারে না। সো এভাবে PI3 কাইনেজ AKT সিগন্যালিং পাথওয়ে কাজ করে।